যতটুকু জানা যায়, জাপান প্রস্তাব করেছিল টার্মিনাল পরিচালনার অংশ হিসেবে যাত্রী প্রতি $12, বর্তমানে যা প্রায় $1,500 এম্বার্কেশন চার্জ আদায় করা হবে। তবে বর্তমানে বিমানবন্দরে এই ফি সর্বোচ্চ $500 হওয়ায় বাংলাদেশ সরকার এই প্রস্তাবে আপত্তি জানায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন, তৃতীয় টার্মিনাল জাপানি যে কনসোর্টিয়াম তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন চলছে এবং দফায় দফায় বৈঠক হয়েছে। শেষ যে বৈঠকটি হলো তারপরেই কিন্তু একটি সমঝোতা আমরা বলতে পারি যে হতে যাচ্ছে বাংলাদেশ এবং জাপানের মধ্যে। এই জাপানি কনসোর্টিয়াম তারা যে দাবিটি করেছিল, তারা যে অর্থের দাবি করেছিল, অর্থাৎ রেভিনিউ শেয়ারিংয়ের ক্ষেত্রে তাদের যে দাবি এবং কিছু কিছু ক্ষেত্রে চার্জ তারা একরকম বসাতে চেয়েছিল, সেই জায়গায় বাংলাদেশের কিছু আপত্তি ছিল, কিছু অংশ কমানোর কথা বলা হয়েছিল। এই যে নেগোসিয়েশনের যে পর্বটি, সেই পর্বটি আশা করা যায় যে খুব দ্রুত সময়ে, অর্থাৎ আগামী 1 সপ্তাহের মধ্যেই এটি হয়ে যাবে। তো এখন আমরা অপেক্ষা করছি যে কখন এই চুক্তিটি হয় এবং কিভাবে এই চুক্তিটি হতে যাচ্ছে, কি এর ব্যাকগ্রাউন্ড। চলুন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে একটু আলোচনা করি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামকে দ্রুত সংশোধিত প্রস্তাব জমা দিতে বলেছে বাংলাদেশ। বিলম্বিত এই টার্মিনালটি দ্রুত চালু করার লক্ষ্যে দুই পক্ষ পুনরায় আলোচনা শুরু করার পর এই আহ্বান জানানো হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সবাই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিবেচক কর্মকর্তারা এবং জাপানি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। জানানো হয়, উভয় পক্ষের জন্য লাভজনক শর্তে প্রায় 1 বছর পর দুই পক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করার লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এই সভাকে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করে বলেন, উভয় পক্ষ দ্রুত নতুন টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, আমরা আশা করি জাপানের সঙ্গে একটি সম্মানজনক চুক্তির মাধ্যমে নতুন এই টার্মিনালটি চালু করতে পারব। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাঠামো নিয়ে বাংলাদেশের উদ্বেগগুলো বিবেচনা করে দ্রুত সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার জন্য জাপানি প্রতিনিধি দলকে অনুরোধ করেছে। সভায় টার্মিনাল ব্যবস্থাপনা সংক্রান্ত জাপানি পক্ষের দেওয়া একটি প্রস্তাব পর্যালোচনা করে দুই পক্ষ এই সময় এম্বার্কেশন ফি, রাজস্ব ভাগাভাগি পদ্ধতি ও অগ্রিম অর্থ প্রদানের কাঠামোর মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিমন্ত্রী মিল্লাত জানান, টার্মিনাল ব্যবস্থাপনা সংক্রান্ত আগের চুক্তিতে কিছু চার্জ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল। তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল চুক্তিতে সাধারণত 3 ধরনের চার্জ থাকে। এগুলো কিছু বিষয় দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল। প্রতিমন্ত্রী আরও বলেন, উভয় পক্ষ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। বাংলাদেশ তার প্রস্তাব পেশ করেছে এবং জাপানি পক্ষও তাদের অবস্থান তুলে ধরেছে। জাপানি পক্ষ বাংলাদেশের প্রস্তাবগুলো বিবেচনা করে দ্রুত একটি সংশোধিত প্রস্তাব জমা দিতে সম্মত হয়েছে বলেও তিনি জানান। বিবেচক কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকারের সময় টার্মিনাল ব্যবস্থাপনা, পরিচালনাগত নিয়ন্ত্রণ ও রাজস্ব ভাগাভাগি নিয়ে কোনো মতৈক্যে পৌঁছাতে না পারায় এই টার্মিনাল চালু করতে বিলম্ব হচ্ছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এই সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
সারা পৃথিবীতেই যে সকল এয়ারপোর্টের টার্মিনাল ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে যাত্রী প্রতি একটি চার্জ কিন্তু বসানো হয়, সেটি এয়ারলাইন্স নিয়ে থাকে। আপনারা যখন টিকিট করে থাকেন সেই সময় কিন্তু এই চার্জটি আপনার টিকিটের থেকে কাটা হয়, সেটাই এয়ারলাইন্সকেই পরিশোধ করতে হয়। সেই চার্জটি একটা জায়গাতেই কিন্তু আটকে গেছিল, বড় একটি সমস্যা এখানে তৈরি হয়েছিল। চলুন সেই বিষয়টি একটু জানি। জাপান কত টাকা চেয়েছিল এবং বাংলাদেশ কত টাকা দিতে রাজি হয়েছে। মূল যে সমস্যাটি ছিল এই তৃতীয় টার্মিনালে সেটি হলো রাজস্ব ভাগাভাগি। সেই জায়গাটি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। টার্মিনালটির নির্মাণ কাজ অনেক আগেই শেষ হলেও পরিচালনা কাঠামো ও রাজস্ব বন্টন নিয়ে মতপার্থক্যের কারণে এই উদ্বোধন বিলম্বিত হয়, বা অর্থাৎ যাত্রা শুরু হতে বিলম্বিত হয়। বিশেষ করে যাত্রী প্রতি এম্বার্কেশন ফি নির্ধারণ ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা যায়। যতটুকু জানা যায়, জাপান প্রস্তাব করেছিল টার্মিনাল পরিচালনার অংশ হিসেবে যাত্রী প্রতি $12, বর্তমানে যা প্রায় 1,500 টাকা এম্বার্কেশন চার্জ আদায় করা হবে। তবে বর্তমানে বিমানবন্দরে এই ফি সর্বোচ্চ 500 টাকা হওয়ায় বাংলাদেশ সরকার এই প্রস্তাবে আপত্তি জানায়। বাংলাদেশের পক্ষ থেকে ফি বাড়িয়ে সর্বোচ্চ $8 পর্যন্ত নেয়ার প্রস্তাব দেওয়া হয়। শুক্রবার অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের অবস্থানকে গুরুত্ব দিয়ে জাপান তাদের আগের দাবি থেকে অনেকটাই সরে এসেছে বলে জানা গেছে। ফলে দীর্ঘদিনের যে অচল অবস্থা চলছিল সেটি কাটিয়ে সমঝোতার পথ তৈরি হয়েছে। সিভিল এভিয়েশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যতটুকু জানতে পেরেছি তাতে আগামী 7 দিনের মধ্যে জাপান তাদের পূর্ববর্তী প্রস্তাব সংশোধন করে একটি নতুন রিভাইজ প্রপোজাল বাংলাদেশের কাছে জমা দেবে। সেই প্রস্তাব পাওয়ার পরবর্তী 1 সপ্তাহের মধ্যেই দুই পক্ষ চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারে বলে আশাবাদী এই সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে, জাপানি কনসোর্টিয়াম সেখানে বার্গেনিং করছে এবং সেটি একটা সমঝোতার পর্যায়ে এসে উভয় পক্ষ যাতে উইন উইন একটা সিচুয়েশনে থাকতে পারে সেই দিকেই যাচ্ছে, এবং যেটি বাংলাদেশের জন্যই কল্যাণ হতে যাচ্ছে। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, কার্যাদেশ পাওয়ার পর মাত্র 6 মাসের মধ্যেই থার্ড টার্মিনালটি সম্পূর্ণভাবে যাত্রী সেবার জন্য প্রস্তুত করা সম্ভব হবে। সেই অনুযায়ী কাজ এগুলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের এভিয়েশন খাতে নতুন যুগের সূচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন, জাপানের দক্ষ ব্যবস্থাপনায় থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে তা শুধু যাত্রী সেবার মান বাড়বে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এভিয়েশন খাতের ভাবমূর্তিও আরও শক্তিশালী করবে। তো এখন দেখার বিষয় হলো কত দ্রুত সময়ের মধ্যে এই চুক্তিটি হয়, এবং জাপানকে কাজটি যদি দেয়া হয় তাহলে যে আশাটি করা হচ্ছে যে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে এই বিমানবন্দরটি পরিচালিত হবে এবং যাত্রী সেবার মান অনেক গুণে বেড়ে যাবে। সিভিল এভিয়েশন কর্মকর্তারা বলছে যে এই কাজটি যখন তাদেরকে দেওয়া হচ্ছে এবং সিভিল এভিয়েশন অথরিটি হিসাবে তারা জাপানের কাছ থেকে তাদের যে ন্যায্য হিস্সা, অর্থাৎ যাত্রী সেবার মান যেটি চুক্তিতে হচ্ছে সেটি পুঙ্খানুপুঙ্খভাবে তারা তদারকি করবেন এবং সেটি তারা বুঝে নেবেন। এই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি যে সিভিল এভিয়েশনের কর্মকর্তারা নিঃসন্দেহে সেটি খুব সুন্দরভাবে দেখভাল করবে এবং যাত্রীরা যেন আন্তর্জাতিক যে সকল বিমানবন্দরে সেবা পেয়ে থাকে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভিতরে অন্যতম একটি টার্মিনাল হিসাবে ঢাকার এই থার্ড টার্মিনাল প্রতিষ্ঠিত হোক, সেই প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে মোটেও ভুল করবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন নতুন নতুন আপডেট জানার জন্য। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও আমাকে লিখে জানাতে পারেন, আমি আপনাদের মনের মতো সেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। তো আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.